ঘোলা নদীর মেছভূত। আপনাদের মধ্যে কাদের কাদের মাছ ধরার অভিজ্ঞতা আছে বলুন তো? তা মাছ ধরতে গিয়ে আপনারা কি কখনো মেছভূতের সামনাসামনি হয়েছেন? এই মেছভূতের গপ্প ভয়ঙ্কর ভাবে একবার উঠে এসেছিল আমার বৈঠকখানায়, শশী মুখুজ্জের বৈঠকখানায়। শুনুন তবে সে গপ্প, ঘোলা নদীর মেছভূত। আষাঢ় মাসের শেষ হতে চললেও বৃষ্টির দেখা নেই। চারদিক রোদে একেবারে ঝলসে উঠেছে। জলাশয়ের জল তলানিতে এসে ঠেকেছে। ফাঁকা চাষের জমি ফেটে হাঁ হয়ে রয়েছে। শুকিয়ে আসা গাছগাছালির ওই একই হাল। আশপাশের ৫-৬টা গ্রামের মানুষজনের মুখে কেবল বৃষ্টির আলোচনা। সেদিন শশী মুখুজ্জের বৈঠকখানায় বৃষ্টির কথা উঠলে ক্ষীরোদ ভট্টাচার্য বললেন, পাপ পাপ, এত পাপাচার ধরনী সইবে কেন বলেন কর্তা? তাই মাটি উষ্ণ হয়ে উঠছে, আকাশে মেঘ নাই। পাপই যদি হবে তাহলে মানুষের পাপের সাজা পশু পাখি কেন সইবে ঠাকুর মশাই? বলি, তারা কি পৃথিবীর বাইরের কোনো জীব? হ্যাঁ, আর মানুষের কর্মফলই যদি একা বিচার্য হবে, তাহলে মহাভারত আর রামায়ণের যুদ্ধে হাতি, ঘোড়া, অন্যান্য পশু পাখির মৃত্যু ঘটবে কেন? ওসব কিছু নয় যাদব। ভগবান পৃথিবীকে পাপ মুক্ত করতে চান, এ কাজে তার কোনো বাজ বিচার নাই। অনাবৃষ্টি হচ্ছে সেই সবেরই কর্মধারার একটা লক্ষণ মাত্র। দেখো না এরপর কি হয়। শশী মুখুজ্জে এতক্ষণ দুই পক্ষের কথা শুনতে শুনতে গড়গড়ার পাইপ মুখে গুঁজে ধোঁয়া ছাড়ছিলেন। ভট্টাচার্যর কথা ওনার মনোপুত হওয়ায় তিনি বললেন, কথাটা তুমি খারাপ বলনি ভট্টাচার্য। বাপের জন্মে এরকম খরা দেখিনি। স্বয়ং ঈশ্বর মানুষের থেকে মুখ ফেরালে মানুষের পক্ষে পরিস্থিতি কি সামাল দেওয়া সম্ভব? তাও তো সবার খাজনা এবছরের জন্য মুকুব করে দেব বলে মনস্থির করেছি। সংগ্রহের দানা শস্য থেকে না হয় ওদের চাষের উপযোগী কিছু বীজও দেওয়া যাবে, কিন্তু এভাবে আর কতদিন? তুমি ঠিকই বলেছ ক্ষীরোদ, মানুষগুলোর মধ্যে আর পাপাচারের ভয় নেই। আমি কিছু বানিয়ে বলছি কর্তা? চারপাশে যা দেখছি তাই বলছি। এই তো দিন 20 আগের ঘটনা। মিত্তির বাড়ির সামনের পুকুর থেকে হরিহর ময়রার ছেলেটা ছিপ ফেলে গোটা 2 চারাপোনা তুলেছে। তাই নিয়ে জগদীশ মিত্তির কী কাণ্ডটাই না ঘটালে। হ্যাঁ, গোটা গাঁয়ের সামনে বাপ ছেলেকে কি অপমানটাই না করলে। লজ্জায় হরিহর ক্ষতিপূরণ দিতে রাজি হলেও জগদীশ মিত্তির ওদের অপমান করাটাই বেছে নিল। কিন্তু ভগবান ওপর থেকে সব ন্যায় অন্যায় দেখে কেমন বিচার দিলেন দেখুন। আজকে জগদীশের পুকুরের 3 ভাগ জল শুকিয়ে ছোট হয়ে পড়েছে, আর ওই সামান্য জল রোদের তাপে গরম হয়ে মরা মাছ ভেসে উঠছে। এখন কাকে দোষারোপ করবে মিত্তির? হ্যাঁ, এখন ইহকাল পরকাল সব এখানে, কর্মফল এখানেই ভোগ করতে হবে। যাদব কিছু বলতে যাচ্ছিল, এমন সময় দরজা দিয়ে প্রণামরত অবস্থায় প্রবেশ করল ভুবন হালদার। এরপর অতি সাবধানে চৌকাঠ ডিঙিয়ে ভুবনের মুখে শোনা গেল, তা কি গল্প হচ্ছে ভট্টাচার্য মশাই? আরে ভুবন যে, অনেকদিন পর আসরে দেখলাম তোমায়। হ্যাঁ, কে খুঁড়িয়ে হাঁটছো যে? পায়ে চোট পেয়েছো নাকি? আর চোটের কথা বলবেন না, দিনকাল যা পড়েছে, এই অবধি যে আসতে পেরেছি এই ঢের। তোমাকে আর সেরকম দেখা যায় না কেন ভুবন? অন্য কোথাও কাজে লেগেছো নাকি? কেন দেখতে পাও না সে অনেক কথা, সেসব কথাই তো শোনাতে এলাম যাদব দাদা। তা বাকিদের দেখছি না যে, বিধু শেখর দাদা কোথায়, আর মহিম ঘোষ? আসলে আসরটা লোকজনে গমগম করলে কথা শোনাতে বেশ ভালো লাগে। বিধু শেখর সন্ধ্যান্নিক না সেরে কোনোদিনই আসেন না। হাজার হোক গাঁয়ের সংস্কৃত টোলের শিক্ষক, একদিকে ব্রাহ্মণ সন্তান, অন্যদিকে পণ্ডিত মানুষ।
তাঁর আচার বিচার অনেক। আর মহিম ঘোষ গেছে শেরপুর, তার মেয়ের বাড়ি। ওর নাতির অন্নপ্রাশন, ফিরবে 3-7 পর। তুমি কি কথা শোনাতে চাও বলে ফেলো, কারো অপেক্ষা করে থেকে কোনো ফল হবে না। বেশ শীত শীত করছে না? শীত করছে? কই না তো। হ্যাঁ, দেশে বৃষ্টি নেই, গা শুদ্ধ লোক গরমে হেজে মুজে গেল, আর তুমি বলছো শীত করছে? জ্বর টর বাঁধিয়েছ নাকি? তেমন বুঝলে যাওয়ার সময় আমার নাম করে গিরি কবরেজকে একবার দেখিয়ে নিও মাধব। দিনকাল ভালো না। বাবারে, এই চোটের বিষেই বোধহয় শরীরে শীত ভাব এলো। পারি না। চোট লাগলো কিসে? আগে সে কথাই তো বলতে এলাম কর্তা। তাহলে বলতে শুরু করি। এরপর সকলে সম্মতি দিলে ভুবন কথা বলা শুরু করল। অনাবৃষ্টির ফলে আশপাশের কয়েকটা গাঁয়ের অবস্থা তো আপনারা সকলেই ভালোভাবে উপলব্ধি করতে পারছেন। দিঘি, নালা, পুকুর সব জলশূন্য হয়ে পড়ে রয়েছে। তীব্র খরার ফলে ঘরে ঘরে অভাব দেখা দিয়েছে। মানুষের হাতে পয়সা নেই। বেঁচে থাকাটাই যখন কষ্টকর হয়ে পড়েছে, তখন পেশা বদল করা ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। আর তাছাড়া জলই যখন শূন্য, আমি মাছ পাবো কোথায়? পেটের টানে দিন 5 এর ওর কাঠফাটা জমিতে শ্রম দিলাম, রোজগারের আশায় হাল ধরলাম বটে, কিন্তু কাজে মন বসাতে পারলাম না। এতকাল জলে গা ডুবিয়ে জাল টেনে মাছ ধরে এসেছি, এখন সেই হাতে হাল লাঙল জমে কিভাবে বলেন কথা? শুধু পয়সা রোজগারের জন্য তো আর কাজ নয়, কাজের প্রতি একটা ভালো লাগা, শ্রদ্ধা থাকা চাই। এখন ভট্টাচার্যমশাইকে যদি বেকায়দায় পড়ে পুজো আচ্চা ছেড়ে জমি চষতে হয়, তাহলে সে কাজ কি তিনি মানসিক শান্তির সঙ্গে করতে পারবেন? আমারও হলো সেই অবস্থা। মনের দুঃখে বউকে ছেলে সহ বাপের বাড়ি পাঠিয়ে দিলাম। মনস্থির করলাম যে কটা দিন মাছ ধরা বন্ধ থাকছে, সে কটা দিন নিজের অন্ন জোগানোর মতো কাজ করব। বর্ষা নামলে ওদের ফিরিয়ে আনব। রোজই বাড়ির উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে থাকি, এই বুঝি মেঘ জড়ো হলো। কিন্তু প্রতিদিনই অনেক রাত অবধি উজ্জ্বল তারা ভরা আকাশের দিকে তাকিয়ে মন খারাপ নিয়ে রাতে ঘুমাতে যাই। তো একদিন সবে সন্ধে নেমেছে, মাথার উপরে 1-2 করে তারা ফুটতে শুরু করেছে। কাছে দূরে অন্ধকারের ফাঁকে ফাঁকে চাঁদের উজ্জ্বল আলো খেলা করছে। ঠিক সেই সময় আমার ঘরের সামনে দিয়ে যে রাস্তাটা হরিপদ ঘোষের বাঁশবাগানের মধ্যে দিয়ে দূরে মিলিয়ে গেছে, দেখলাম সেই পথ ধরে আলো আঁধারি ছোপ গায়ে মেখে একজন আমার বাড়ির দিকেই এগিয়ে আসছে। এরপর আমার দরমার বেড়ার সামনে এসে সে হাঁক দিল, ভুবন, ও ভুবন, বাড়ি আছো নাকি? গলার স্বরটা অল্প চেনা চেনা ঠেকল। আমি ঘরে ঢুকে রেডির তেলের বাতিটা সঙ্গে নিয়ে উঠোনে এলাম। তারপর আলো উঁচু করে বেড়ার ধারে পৌঁছে দেখি আগন্তুক অচেনা নয়। একসময় কাজের ব্যস্ততার মধ্যে ওর সঙ্গে সামান্য কথাবার্তা হতো। পথে ঘাটে চলতে চলতে ইশারাতেও কথা হয়েছে ওর সঙ্গে। আমি আলো উঁচু করে ধরে ওর মুখটা দেখে নিয়ে বললাম, আরে মধু যে, তো হঠাৎ এই দিকে? পথ ভুল করে এলে নাকি ভায়া? আরে এসো এসো। মধু আমার পিছু পিছু উঠোনের দিকে হেঁটে আসবার সময় জবাব দিল, পথ ভুল নয় গো, পথ ভুল নয়, দরকারেই এসেছি। দাওয়ার ওপরে পিল সুজে বাতিটা রেখে ওকে পিঁড়িতে বসতে দিলাম। ও ঢোক গিলে বলল, একটু জল হবে ভাই, বড্ড তেষ্টা পেয়েছে। এ সময়ে জল অতি মূল্যবান বস্তুতে দাঁড়িয়েছে। 1 ঘড়া জল আনতে বহু পথ ডিঙিয়ে যেতে হয়। সে হোক, অতিথিকে জল গ্রহণে না করি কি করে। এরপর ওকে 2টি বাতাসা আর 1 ঘটি জল দিতেই ও বাতাসা মুখে পুড়ে ঘটির সমস্ত জল গলায় ঢালল। তারপর তৃপ্তিদায়ক আওয়াজ তুলে বলল, ইদানিং
তেষ্টাটা বড্ড বেশি পাচ্ছে বুঝলে। সে তোমার একার নয় মধু, যে গরম পড়েছে তাতে সবার ওই একই হাল। আমার একার জন্য দিনে 2 বার জল সংগ্রহে আমাকে শিরিশগঞ্জ যেতে হয়। ছাড়ো সেসব কথা, আমার কাছে কি দরকারে এসেছো বলো। তোমাকে আর মাছের আড়তে দেখি না যে, ব্যবসা কি ছেড়ে দিলে নাকি গো? কষ্টের মধ্যেও আমার হাসি এলো। বেটা বলে কি, দেশে জলে রাখালে মাছ পাই কোথায়? বললাম, এই তুমি আড়ত যাচ্ছ? হ্যাঁ, কেন যাব না? মাছ উঠছে আড়তে? কেন উঠবে না? আরে বাবা, এতগুলো গাঁয়ের লোক কি না খেয়ে বসে আছে নাকি? তাছাড়া সদরে মাছ চালান যাচ্ছে তো। বলো কি, আশপাশে জলাশয় জলশূন্য আর আড়তে মাছ উঠছে? না বিশ্বাস হলে কালই এসো আড়তে, কম হলেও মাছের আমদানি তো আছে। তুমি আর ওই 2-1 ছাড়া বাকি সকলেই আগের মতন মাছের ব্যবসা চালাচ্ছে। মধুর কথাগুলোর মধ্যে অবিশ্বাস আছে, তবে সে বাড়ি বয়ে আমাকে মিথ্যে কথা শোনাতে আসবে কেন? এই সব ভাবছি, এমন সময় মধু বলে উঠল, কি ভাবছো ভুবন? ভাবছি তোমরা মাছ পাচ্ছ কোথায়? তোমার এই প্রশ্নের জবাব দিতেই তো আমি এখানে এসেছি গো ভুবন। দেশে মাছ নেই এ কথা সত্য, তবে তা বলে তোমার মতন কেউই ঘরে বসে নেই। সবাই মাছ ধরতে যাচ্ছে ওই তালডাঙ্গার ঘোলা নদীতে। ঘোলা নদী? হ্যাঁ, সারা বছর ওই নদীর জল ঘোলা থাকে বলে আশপাশের লোকজন ওটাকে ঘোলা নদী বলে ডাকে। ওই জল পান করার অযোগ্য, স্নান করারও উপায় নেই, এত ঘোলা জল। তবে হ্যাঁ, মাছ হয় খুব ভালো। এত খরাতেও জলে সামান্য ভাঁটা পড়েনি। খবরটা ওই মাছের আড়ত থেকে 5 জনের মুখে মুখে আমার কানে চলে এলো। তুমি যাবে কিনা বলো? তবে তালডাঙ্গা এখান থেকে অনেকখানি দূর, একবার গেলে যে মাছ পাবে তাতে দিন 7 তোমার আরাম করে চলে যাবে। হ্যাঁ, মাছ ধরা আমাদের পারিবারিক পেশা। সেই কবে থেকে বাবার সঙ্গে জলে নেমে হাত পাকিয়েছি। কটা দিন মাঠে খেটে শরীরে যেন কোনো বল নেই। মধুর মুখে আবার মাছ ধরার কথা শুনে ভেতরটা যেন নেচে উঠল। আমি মধুর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আমার সম্মতি পেয়ে ও বলল, বেশ বেশ বেশ, তবে কালকে সন্ধেবেলায় তৈরি থেকো, আমি এসে তোমাকে নিয়ে যাব। ও ভালো কথা, দেখেছো আসল কথাটাই তোমাকে বলতে ভুলে গেলাম। যাবার সময় না সঙ্গে 16 আনা আর কিছু করি নিও। সেসব আছে তো তোমার কাছে নাকি? হ্যাঁ, কিন্তু সেসব দিয়ে কি হবে? গেলেই বুঝতে পারবে। বলে মধু উঠে পড়ল। তারপর যাবার আগে আরো 1 ঘুঁটি জল খেয়ে গেল। তবে সে রাতে আমার আনন্দে ঘুম আসতে অনেক দেরি হয়েছিল। এই পর্যন্ত কাহিনী বলবার পর ভুবন খানিক বিরতি নিলে শশী মুখুজ্জে যাদবকে রান্নাঘরে পাঠালেন। সেখান থেকে পেতলের রেকাবিতে ডজন খানিক সজ্জিত পান সমেত ফিরে এলো যাদব। শশী মুখুজ্জে গড়গড়ার পাইপ মুখ থেকে বার করে বললেন, পান খেয়ে দেখো সকলে, এই জিনিস দ্বিতীয়টি পাবে না কোথাও। গয়া থেকে আনা সুপুরি আর বারাণসীর জর্দা খয়ের মশলা, সেই সঙ্গে গাজী মিয়ার বাগানের তাজা মিঠা পাতার পান। আহা হা হা, সুগন্ধি রসে মুখ ভরে যাবে। আপনার তুলনা হয় না কর্তা। যা জিনিস খাওয়ালেন, অন্তরে দাগ কেটে গেল। আমরা হলাম গিয়ে সাধারণ মানুষ। আপনি দয়া করে আপনার বৈঠকখানায় বসবার অনুমতি না দিলে এসবের রসাস্বাদন জীবনেও করতে পারতাম না। আপনার মতো ধনী পণ্ডিত ব্যক্তি যে আমাদের মতো অধমদের সঙ্গে বসেন, এতেই আমরা ধন্য। কি বলা হয় তোমরা? সকলেই একসঙ্গে ক্ষীরোদ ভট্টাচার্যের কথায় সহমত পোষণ করলে শশী মুখুজ্জে বলে উঠলেন,
যা পেয়েছি তোমাদের থেকেই পেয়েছি ভট্টাচ। এই যে সম্পদ দেখছো তা বাপ ঠাকুরদা অর্জন করে আমার জন্য রেখে গেছেন, তাই সেসব কুড়িয়ে বাড়িয়ে খাচ্ছি। আর আমার এই বৈঠকখানার আসরের কথা যদি বলো, এতেও তোমাদের প্রতি আমার দয়া দাক্ষিণ্য বা করুণার কিছু নেই। আমার আসরে আমি চাষি, কুমোর, জেলে, পণ্ডিত, শিক্ষাগুরু, কবিরেজ সকলকে স্থান দিয়েছি, তার কারণ যাতে সর্বস্তরের সর্বপেশার মানুষের পরিস্থিতি আমার জ্ঞাত থাকে। এখন সবসময় তো আর অভাব অভিযোগ চলে না, তাই হাসি মশকরা আর গাল গল্পের মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে সময় কাটাই। এখানে আমার অর্থ, সম্পদ, গরিমা আমি সব ওই দরজার বাইরে রেখে আসি। বৈঠকখানায় ওসবের কোনো দাম নেই ক্ষীরোদ, যা আছে তা কেবলই কথনের। একেবারে খাঁটি কথা বলেছেন কর্তা। রাও হে ভুবন, কথা শুরু করো। ঘটনায় বেশি ছেদ পড়লে আবার বুঝতে অসুবিধা হয়। শুরু করো। পরদিন সন্ধে নামতেই আমি তৈরি ছিলাম। বাঁশের সঙ্গে প্রকাণ্ড জালখানা আগেভাগেই বেঁধে রেখেছিলাম। উদ্দেশ্য ছিল মধু আসা মাত্র বাঁশের দুই প্রান্ত দুজনে কাঁধে তুলে নিয়ে হাঁটা দেব। কিন্তু মধু এসে বললে, জালের দরকার নেই ভুবন, ওখানে বিনা জালেই মাছ ওঠে। কথাটা অবাস্তব ঠেকায় জিজ্ঞেস করলাম, তবে কি পাড়ে বসে ছিপ ফেলবে? না গো, সে বড় অদ্ভুত কৌশল, তুমি নিজে চোখে না দেখলে বুঝবে না। আর দেরি করো না, এখনই বেরোনো প্রয়োজন, অনেকটা পথ। পৌঁছতে পৌঁছতে প্রায় ওই মাঝরাত্রি তো হবেই। তারপর আবার ভোর হওয়ার আগে মাছ ধরা শেষ করতে হবে। তারপর সেই রাতেই ওই বক্সিগঞ্জের আড়তে মাছ বেচতে হবে। ওই আড়ত ছাড়া বাকি সব আড়ত বন্ধ। চলো চলো চলো, আর দেরি করো না। আমার মনে কৌতূহল রেখেই আমাকে তাড়া দিল। এরপর আমি সঙ্গে মাছ বয়ে আনবার জন্য দুটো থলে নিয়ে ওকে অনুসরণ করে চললাম। জ্যোৎস্না রাতে পথ চলতে অসুবিধা হচ্ছে না। গাঁয়ের পথ, জমি, শূন্য খালবিল, জঙ্গল পেরিয়ে পশ্চিম দিকের পথ ধরল মধু। ওদিকে কোনোদিনই আমার খুব একটা যাওয়া ছিল না। রাস্তাঘাট সবই নতুন, লোকজনের বসতিও কম। শেয়াল ঝিঁঝির ডাক সমানে কানে আসছে। লোকালয়ে ঢুকলে কুকুরের দল তেড়ে আসছে। ফাঁকা মেঠো জমির ওপরে বাদুড় কি পেঁচার ডানা ঝাপটানোর গতি দিব্যি টের পাচ্ছে। রাতে বাইরে হেঁটে চলবার এ আমার প্রথম অভিজ্ঞতা। মধু চলতে চলতে খুব বেশি কথা বলল না, কেবল একবার বলল, ওইখানে পৌঁছে দেখবে অর্ধেক ব্যবস্থা করাই আছে, বাকিটা আমাদের সেরে ফেলতে হবে। তবে হ্যাঁ, ব্যবস্থাপনা দেখে আবার বেশি প্রশ্ন করতে যেও না। ওভাবে অসময়ে মাছ ধরতে যাচ্ছ যখন, সব কিছুই তোমার নতুন ঠেকতে পারে। ওইসব না ভেবে কাজে মনটা দিও, কেমন? আমি এর উত্তরে কেবল মাথা নাড়িয়েছিলাম। অনেকটা সময় ধরে চলবার পর ঘর্মাক্ত শরীরে মাথার ওপরে তাকিয়ে দেখলাম তারা ভরা আকাশের অনেকটা ওপরে চাঁদ উঠে গেছে। চকচকে সাদা আলোয় দূর দূরান্ত অবধি দেখা যাচ্ছে। মধু হাতের আঙুল দিয়ে দূরের দিকে ইশারা করে বলল, ওই যে ওই যে ওই যে কালো রেখা দেখতে পাচ্ছ, ওইটা তালডাঙ্গার জঙ্গল। ওর ভেতর দিয়েই বয়ে গেছে ঘোলা নদী। আমরা পৌঁছে গেছি, আর খানিকটা হাঁটলেই নদীর একেবারে ধারে পৌঁছে যাব। এরপর জঙ্গল ভেদ করে ধীরে ধীরে তালডাঙ্গার ঘোলা নদীর কাছে পৌঁছালাম। চাঁদের আলোয় নদীর জল মিশকালো দেখাচ্ছে। আমাকে জলের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে দেখে মধু বলল, কি দেখছো ভুবন? চারিদিকে খরা চলছে, তার মধ্যে এই নদীতে এমন ঘন কালো জল খেলা করছে কিভাবে বলো তো মধু? হ্যাঁ, সবই প্রকৃতির খেল গো ভুবন। লোকের মুখে শুনেছি এই নদী নাকি পাতাল অব্দি বয়ে গেছে, তাই এর জল কোনো দিন শুকোয় না। নাও নাও নাও, আর সময় নষ্ট করো না, কাজে লেগে পড়ো।
কি কাজ করতে হবে সেটাই তো বুঝলাম না। এসো এসো, এসো আমার সঙ্গে এসো। বলে মধু নদীর ধার বরাবর খানিকটা হাঁটিয়ে নিয়ে চলল আমাকে। এরপর লম্বা লম্বা ঘাসের ঝোপ থেকে টেনে বার করল এক ফালি কাঠের সরু নৌকা। সে নৌকার হালও খুব একটা ভালো নয়। ধার বরাবর কয়েক জায়গায় ফাটল ধরেছে, শ্যাওলা জমে রয়েছে নৌকার গায়ে। তবে নৌকার পেটের মধ্যে অনেকখানি ফাঁকা জায়গা, যাতে অন্ধকার জমে রয়েছে। আমি ও নৌকা দেখে বললাম, এই এতে চড়ে নদীতে যেতে হবে? ভয় পেও না ভুবন, এই নৌকো দেখতে যেমনই হোক, এতে চড়লে ডোবার ভয় নেই। যাও যাও যাও, ওতে চড়ে বসো। ওর খোলার ভেতরে হাতড়ে দেখলে বৈঠা পাবে, ওই দিয়েই নৌকা নদীতে বাইয়ে দাও। সে না হয় হলো, কিন্তু মাছ ধরবো কিভাবে? সে চিন্তা তোমাকে করতে হবে না, তুমি জলে নামলেই সব টের পাবে। হ্যাঁ, তবে একটা কথা, ভুলেও পেছন ফিরে চাইবে না। কেন পেছন ফিরে চাইতে বারণ করছো কেন? ভুবন, তুমি কথা বলে মিছে সময় নষ্ট করছো। রাত চলে গেলে মাছ আর পাবে না। আগেই বলেছিলুম বেশি প্রশ্ন করতে যেও না। পেছন ফিরতে বারণ করলুম, তার কারণ এটা এখানকার একটা শুভ লক্ষণের মধ্যে পড়ে, বুঝলে? পয়া বোঝো না, ঠিক সেই রকম। পেছন ফিরলে নাকি অমঙ্গল হয়। হ্যাঁ বেশ, এবার উঠে পড়ো দেখি। মনে রেখো, ভোর হওয়ার আগে কিন্তু পাড়ে ভিড়তে হবে। তারপরে দিনের আলো ফুটে উঠবার আগেই ছুটতে হবে মাছের আড়তে। তুমি চড়বে না? এটা তোমার একার নৌকো ভুবন, আমার আলাদা নৌকো আছে। এবার আসি গো ভুবন, কেমন? হ্যাঁ, আসি। কথা শেষ করে মধু ঝোপের আড়াল থেকে আরো একটা সরু নৌকা টেনে বার করলো। তারপর পকেট থেকে 16 আনা পয়সা আর একটা কড়ি জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। এরপর হাসি মুখে 2 হাতে নৌকা ঠেলে জলে নামিয়ে বৈঠা বেয়ে চলল। আমি পরিস্থিতি বুঝে নেবার জন্য খানিকক্ষণ ওর চলমান নৌকার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। এরপর অল্প অল্প করে মধুর নৌকাকে অন্ধকারে কালো নদীর জলের মধ্যে মিশে যেতে দেখলাম। নির্জন নদী পাড় আমাকে যেন গিলে খেতে লাগলো। একদল ক্ষুধার্ত শেয়াল ঝোপের আড়াল থেকে ডেকে উঠল। খানিক বাদে একটা বৃহৎ ডানাওয়ালা নিশাচর পাখি কর্কশ শব্দে ডেকে ডেকে উড়ে গেল আমার মাথার ওপর দিয়ে। আর ঠিক তখনই ভয়ের জন্ম হলো আমার ভেতরে। আমি নিরুপায়ের মতো নৌকা ঠেলে জলে নামালাম। তারপর তাতে চড়ে অন্ধকার খোলার ভেতর হাত ঢুকিয়ে খুঁজতে লাগলাম বৈঠা খুঁজবার সময় হাতে হিম শীতল কিছুর একটা স্পর্শ পেয়ে আমার সমস্ত শরীর কেমন চমকে উঠল। আমি ভয় পেয়ে খানিকক্ষণ নৌকার মধ্যে চুপচাপ বসে রইলাম। জলের স্রোত খেয়াল খুশি মতো নৌকা টেনে নিয়ে চলল। যত দূর চোখ যায় কেবল কালো জল। এখন 2 পাড়ের গাছপালার স্তূপগুলো চোখে পড়ছে না, যেন কালীগোলা মহাসমুদ্রে পাড়ি দিয়েছি আমি। পরক্ষণেই ভাবলাম, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে স্রোত আমাকে টেনে নিয়ে কোথায় যাবে তার কোনো ঠিকানা নেই। বরং বৈঠাটা আরো একবার খোঁজা যাক। জমাট অন্ধকারের ভেতর আবার হাত প্রবেশ করালাম। এবারে বৈঠা সহজেই মিলে গেল। এরপর শক্ত হাতে বৈঠা চালিয়ে প্রাণপণে স্রোত কেটে বেরোবার চেষ্টা করলাম। কতক্ষণ পরিশ্রম করেছি জানি না, হঠাৎ নৌকা সামান্য দুলে উঠল। আমি বৈঠা চালানো থামিয়ে নৌকার দুলে ওঠার কারণ বুঝবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই আমার ধারণায় এলো না। আমি আবার নৌকা বইতে শুরু করলাম। লক্ষ্য করলাম আমার পেছন দিক থেকে জলে এবার সামান্য শব্দ হচ্ছে।
মাথা ঘোরাতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। মধু পেছনে তাকাতে বারণ করেছিল, তবে এখন স্পষ্ট বুঝতে পারছি আমার অজান্তেই কেউ আমার নৌকায় উঠে বসেছে। বুকটা মোচড় দিয়ে উঠল। ভয়ে বৈঠায় আর হাত সরে না। কাঠের পুতুলের মতো বসে রয়েছি আর জলের ছলাৎ ছলাৎ শব্দ শুনছি। সে শব্দ আসছে আমার পেছন দিক থেকে, ঠিক যেন আমার পেছন দিকে বসে জলের মধ্যে বারবার হাত ডুবিয়ে জল থেকে কিছু তুলে আমার নৌকার খোলার ভেতরে রাখছে। যতবার জলে হাত ডোবানোর শব্দটা পাচ্ছি আমার গাটা ছমছম করে উঠছে। থাকতে না পেরে আমি ভয় ভয় প্রশ্ন করলাম, কে? উত্তরে নদীর বুক চিরে একটা শীতল বাতাস আমার পাঁজর কাঁপিয়ে দিয়ে চলে গেল। সেই সঙ্গে জলের শব্দটাও বন্ধ হলো। এরপর কাছেই দু একটা ভাসমান নৌকা দেখতে পেয়ে চিৎকার করে জিজ্ঞেস করলাম, এই যে, আমার কথা শুনতে পাচ্ছেন? কোনো জবাব এলো না ওদের থেকে। ওরা বৈঠা চালনাতেই ব্যস্ত। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনারা সব কারা? কোথা থেকে আসছেন? লক্ষ্য করলাম আমার প্রশ্নের জবাব দেওয়ার ইচ্ছে কারণ নেই, যেন কেউ আমার কথা শুনতেই পাচ্ছে না। এরপর যেটা দেখলাম তাতে আমার বুকের রক্ত শুকিয়ে দলা পাকিয়ে গেল। কি দেখলে? কি দেখলে তুমি ভাই ভুবন? দেখলাম প্রতিটা নৌকার পেছনে ছায়ার মতো করে একজন বসে রয়েছে, আর তারা জলের মধ্যে হাত ডুবিয়ে জ্যান্ত মাছ ধরে ধরে নৌকার খোলার মধ্যে রাখছে। বলো কি ভুবন, তুমি ঠিক দেখেছিলে? আগে হ্যাঁ কর্তা, ও দৃশ্য মিথ্যে নয়, ভুলবারও নয়। ওসব দেখবার পর আমার মনে প্রশ্ন জমা হলো। সবার নৌকার পেছনে কালো কালো মানুষের ছায়ার মতো বসে ওরা সব কারা? অস্পষ্ট তাদের শরীর মাঝে মাঝে বাতাসে মিশে গিয়ে আবার উদয় হচ্ছে। ভয়টা এবার বিরাট আকার ধারণ করে আমাকে জব্দ করে ফেলল। বুঝলাম, তার মানে আমার নৌকার পেছনেও বসে রয়েছে ওই একই ধরনের অদ্ভুত একটা ছায়া মূর্তি, যে কিনা এতক্ষণ জলে হাত ডুবিয়ে মাছ ধরে চলছিল। কথাটা মাথায় ধাক্কা দিতেই আমার হাত থেকে খসে পড়ল বৈঠা। আমি গুটিসুটি মেরে নৌকার খোলার মধ্যে লুকোবার চেষ্টা করতে গিয়ে দেখি খোলা মাছে ভর্তি হয়ে রয়েছে। ঠিক তখনই আমার পেছন থেকে ক্ষণক্ষণে গলায় একজন মেয়ে মানুষ বলে উঠল, কিরে, ভয় পেলি নাকি ভুবন? কথাটা কানে প্রবেশ করা মাত্র আমার পাঁজরখানা ঝনঝন করে নড়ে উঠল। ঝড়ে শুকনো পাতার মতো কেঁপে উঠল আমার শরীর। আমি কি করব ভাবছি, এমন সময় আবার সেই গলার স্বর ভেসে এলো, আমি কে সেটা দেখবি না ভুবন? টাকা টাকা ভুবন, একবার মাথাটা আমার দিকে ঘোরা ভুবন, দেখ তো আমাকে চিনতে পারিস কিনা। আমি কম্পমান দুই হাতে নিজের দু চোখ ঢেকে চিৎকার করে বললাম, না 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 না, আমি কিছুতেই পেছনে তাকাবো না। তুমি যেই হও চলে যাও, আমার নৌকা থেকে চলে যাও, আমি বলছি। আমি আর মাছ চাই না, আমি নদীর পাড়ে ফিরতে চাই। চলে যাও, চলে যাও। তুই চাইলে কি আর পারে ফিরতে পারবি ভুবন? দেখ না, একবার চেষ্টা করে নৌকা পারে ফেরে কিনা। আমি আবার বৈঠা তুলে নিয়ে জল টেনে দেখলাম
নৌকা এক তিল নড়ল না। আমার অসহায় অবস্থা দেখে বিকট শব্দে হেসে উঠল সেই জমাট অন্ধকার। এরপর আমি প্রাণ ভয়ে জলে লাফিয়ে পড়বার জন্য উঠে দাঁড়ালে নারীকণ্ঠ বলে উঠল, বলেও জলে চাপ দিস না, ওই খোলা জলে তলিয়ে গিয়ে পচে মরবি। বাঁচতে চাইলে নৌকা ছাড়া হোস না। আমার কথা শোন, পেছন ফিরে তাকা আমার দিকে। ওই ভয়ঙ্কর গলার প্রত্যেকটা শব্দ কানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার বুকের বাম দিকে যেন হাতুড়ির আঘাত পড়ছে। চতুর্দিকে বিপদ আমাকে ঘিরে রেখেছে। জলে লাফিয়ে পড়তে পারবো না, নৌকায় থাকলে এমনি মারা পড়বো, অর্থাৎ সব পরিস্থিতিতেই আমার মৃত্যু নিশ্চিত। এই সত্যি উপলব্ধি করে আমার চোখ ফেটে জল এলো। আমি বাঁচবার আশায় সর্বশক্তি দিয়ে চিৎকার করতে শুরু করলাম, ভাই মধু, কোথায় আছো? আমার কথা কি শুনতে পাচ্ছ? আমাকে বাঁচাও মধু, আমি মরতে চাই না। তুমি কেন আমাকে এই নদীতে নিয়ে এলে? আমার মাছ চাই না, আমাকে তুমি পাড়ে নিয়ে চলো মধু, আমাকে। আমার কান্না মিশ্রিত চিৎকার শুনে রিনরিনে গলায় জোরে জোরে হেসে উঠল সেই জমাট কালো ছায়ামূর্তি। তোর তা কেউ শুনতে পাবে না, কান্না থামা। আর আমার কথা শোন, আমার দিকে তাকা। তোকে মাছ দিয়েছি, আরো দেব, কেবল আমার দিকে তাকা। ভয় নেই, আমি তোকে পারে পৌঁছে দেব। বুঝলাম, মৃত্যু পথযাত্রী হয়ে সেই অশরীরীর কথা মেনে নেওয়া ছাড়া আমার কাছে বেঁচে ফিরবার দ্বিতীয় কোনো রাস্তা নেই। এদিকে চাঁদ মাটির অনেকটা কাছে নেমে এসেছে, অর্থাৎ রাতেরও আর বেশি বাকি নেই। আর কিছুক্ষণ বাদেই পূব আকাশে অল্প অল্প আলো ফুটতে শুরু করবে। টাকা বলছি, পিছন ফিরে টাকা ভুবন। পারে ফিরতে চাইলে আমার দিকে মুখ ফিরিয়ে দেখ। ভয়ে হাত পা আমার ছোট হয়ে শরীরের সঙ্গে জুড়ে যেতে চাইছে। বুকের ভেতর যেন ঝড় উঠেছে। আমি চোখ বুজে ধীরে ধীরে মাথা শুদ্ধ সমস্ত শরীর ঘোরালাম পেছন দিকে। অশরীরী তীক্ষ্ণ স্বরে হেসে উঠল। তারপর চোখটা খুলতেই আবছা আলোয় ধোয়া রাত্রিতে দেখলাম আমার সামনে বসে রয়েছে একটা সধবা মেয়ে মানুষ। পরনে লাল পেড়ে সাদা শাড়ি। ওর এলোমেলো খোলা চুলগুলো বাতাসের ধাক্কায় চতুর্দিকে ভেসে গিয়ে যেন রাতের অন্ধকারের সঙ্গে মিশে গিয়েছে। এক মাথা রক্তিম সিঁদুর। চোখ জোড়া নজরে পড়ল না, সেখানে যেন অন্ধকারের বাসা। সেই ভয়ঙ্করী ডান হাতে একটা কাঁচা মাছ ধরে চিবিয়ে খাচ্ছে আর মাঝে মধ্যে খিলখিলিয়ে হাসছে। হাসবার সময় ওর শরীর দুলে উঠলে হাতের শাখা পলা সব নড়ে নড়ে উঠছে। মুখটা ভয়ঙ্কর নয়, তবে সেখানে জীবনের কোনো চিহ্ন নেই। সেদিকে তাকালে ভয়ের উদ্রেক হচ্ছে। কিন্তু এ মুখ আমি চিনি, এ আমার খুব চেনা একটা মুখ। রোজ না হলেও মাঝে মধ্যে মুখের সঙ্গে আমার পরিচয় ছিল। গায়ে গায়ে ঘুরে মাছ বিক্রি করার সময় হয়তো একে দেখেছি। ভয়ে মাথার ভেতরটা জট পাকিয়ে থাকার জন্য কিছুতেই ওর পরিচয় আমার মনে পড়ছে না, কিন্তু মন বলছে একে আমি আগেও দেখেছি। ওর এই অবস্থা কি করে হলো? আমাকে চিন্তায় ডুবে থাকতে দেখে সধবা মেয়েটি বলে উঠল, আমাকে চিনতে পারলি? এক ঝটকায় মনে পড়ল, আরে এ তো নবাবগঞ্জের পদ্ম। মুখটা পরিচিত বেরিয়ে পড়ায় ভয় সামান্য হলেও কমল। আমি জিজ্ঞেস করলাম, পদ্ম, তুমি এখানে এভাবে কি করে এলে? আমার কথা শুনে পদ্মর হাত থেকে আধ খাওয়া মাছটা নৌকার খোলার মধ্যে পড়ে গেল। ওর অন্ধকারময় চোখ দুটো দিয়ে আমাকে দেখে নিয়ে বলল, আমাকে চিনতে পেরেছিস তাহলে? হ্যাঁ,
তুমি তো নবাবগঞ্জের ঘোষবাড়ির মেয়ে পদ্ম। ঘোষপাড়ায় মথুর ঘোষের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল। তোমার বিয়েতে আমিই তো মাছ দিয়েছিলাম, কিন্তু তোমার এই হাল কি করে হলো পদ্ম? পদ্ম আমার কথা শুনে খানিকক্ষণ চুপ করে গেল। দেখলাম ধীরে ধীরে ও সশরীরে আমার কাছে উপস্থিত হলো। এবার ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। ভয় আরো খানিকটা আমার ভেতর থেকে উড়ে গেল। গায়ে মড়ক লেগেছিল, ভয়ানক হলা ওটা। ঘরে ঘরে কান্না যেন থামে না। ছেলে বুড়ো জোয়ান কারো যেন রেহাই নেই। গা ছেড়ে উঠে গেল অনেকেই। আমি শ্বশুর বাড়িতে গা ছাড়বার কথা বললে সকলে রে রে করে তেড়ে এলো আমার দিকে। শাশুড়ি মা বললেন, 7 পুরুষের ভিটে ছেড়ে নাকি যেতে নেই, এতে বংশে অমঙ্গল নেমে আসে। স্বামীও ওই কথাই বললেন। শেষে আমাকেও ধরলো ওলা ওটায়। প্রথম মা ওলাই চণ্ডীর চরণামৃত আসছিল, কিন্তু যখন বাড়াবাড়ি শুরু হলো সকলেই আমাকে ছোট্ট করে বন্দি করে ভিন্ন করলো। কেউ খোঁজ খবর নিতেও আসতো না। কেবল দরজা জানলায় কাজ পেতে আমার যন্ত্রণার শব্দ শুনতো। কালো বাতাসিন ঘরে 7 দিন ধরে চটকে তবে আমার দেহ ছেড়ে প্রাণটা বেরালো। মরবার সময় 1 ফোঁটা জলও ছোটেনি মুখে। শ্বশুর বাড়ির লোকেরা অসুস্থ অবস্থায় বাপের বাড়ি খবরও দিলে না। মরে কাঠ হয়ে পড়েছিলাম 2 দিন। এরপর বাইরে থেকে কোনো শব্দ শুনতে না পেয়ে ওরা দরজা খুলে দেখে আমার শরীর শক্ত হয়ে গেছে। রোগের ভয়ে আমার দেহটার কেউ সৎকারও করেনি। কেবল পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে এসে ফেলে দিয়ে গিয়েছিল নদীর জলে। সেই থেকেই রয়ে গেলাম নদীতে। পদ্মর পরিণতির কথা শুনে সত্যিই কষ্ট হলো আমার। এমন সুন্দরী মেয়ের এমন কুৎসিত রূপ দেখব ভাবতেই পারিনি কোনোদিন। আমার মুখ ফুটে কোনো কথা বের হলো না। খোলা নদীতে যা কিছু দেখলে সেসব অলৌকিক হলেও সত্যি। এ নিয়ে কারো সঙ্গে আলাপ আলোচনা করো না কখনো। এই নদীতে এসো না, এ ভালো জায়গা নয়। এখানে সব অতৃপ্ত আত্মাদের বাস। যারা জলে ডুবে অপমৃত্যু মরেছে তারাই ছেলেদের ডিঙি চড়ে নদীতে ঘুরে বেড়ায়। ওদের মাছ ধরে দেবার লোভ দেখিয়ে ঘাড় ভেঙে মেরে জলে ফেলে দেয়। এই যে নৌকায় তুমি চড়েছ, এও ভালো কিছু নয়। এক সময় যে নৌকোগুলি মানুষ শুদ্ধ জলে তলিয়ে গিয়েছিল, এসব সেই নৌকা। তুমি ফিরে যাও ভুবন, আমি তোমাকে পাড়ে পৌঁছে দিচ্ছি। এরপর নৌকা সত্যি সত্যি পাড়ে ভিড়ল। পদ্মকে আর দেখতে পেলাম না। সব মাছ নৌকার খোলা থেকে তুলে থলে ভর্তি করে মধুর জন্য অপেক্ষা করলাম অনেকক্ষণ। ওর আর দেখা পেলাম না। এদিকে দিনের আলো ফুটে এলো প্রায়। এক্ষুনি কাছের আড়তে না গেলে মাছের দাম পাবো না। মাথায় বোঝা তুলে হাঁটা দিলাম সোজা। তারপর মাছ বিক্রি করে সোজা ফিরে এলাম বাড়ি। রাতের ঘটনা বেমালুম ভুলে থাকবার চেষ্টা করলাম। ভুবনের মুখে অশরীরীর কথা শুনে বৈঠকখানা একেবারে থমথমে হয়ে উঠল। যাদব ঘাড় গুঁজে বসে বিস্ফারিত চোখ নিয়ে গল্প শুনছে। ক্ষীরোদ ভট্টাচার্য বুঝি বিড়বিড় করে হরিনাম জপে চলেছেন। শশী মুখুজ্জি এবারে ওনার দীর্ঘক্ষণের মৌনতা ভাঙলেন। এই যে ভয়ানক অভিজ্ঞতার কথা শোনালে ভুবন,
তোমার কাহিনী শুনেই আমাদের বুকের খাঁচা হালকা হওয়ার জোগাড়। তাহলে অশরীরের পাল্লায় পড়ে তোমার কি হাল হয়েছিল এবার আন্দাজ করতে পারছি। মাছ ধরতে গিয়ে একেবারে টাটকা মেছো ভূতনির খপ্পরে। বাবারে, বলি ঘটনার কি এখানে ইতি নাকি বলবার মতো আরো কিছু আছে? আছে কর্তা। এরপরেও আরো বাকি আছে যা শুনলাম। তাতেই তো হাত পা কেমন সিঁটিয়ে গেল। যাদব, তোমার কোনো ভয় নাই। আমি ইষ্টনাম জপ করছি যখন, তুমি নির্ভয়ে ভূতের গল্প শুনতে পারো। এ নামের শক্তি অসীম, আর কোনো অশুভ শক্তির এই ঘরে প্রবেশ করা সম্ভব নয়। ভরসার যখন অভয় দিচ্ছে, তুমি গল্প চালিয়ে যেতে পারো ভুবন। এরপর কি হলো বলো। রাত তখন অনেক। হঠাৎ পচা গন্ধ নাকে আসতেই চোখ খুলে দেখি আমার রান্নাঘরে বাসন কোসনের নড়াচড়ার শব্দ আসছে। ভয় হলো আমার, ঘরে চোর ঢুকলো নাকি। চারিদিকে অভাব। এই সময় সদ্য মাছ বেচার অনেক টাকা রয়েছে আমার ঘরে। ওই টাকা গেলে অন্যভাবে পড়তে হবে আমাকে। উঠে তেলের বাতিটা হাতে নিলাম। তারপর সদর ঘর পেরিয়ে রান্নাঘরে ঢুকে দেখি পদ্ম এসে পিঁড়ি পেতে বসে বাসি খাবার খাচ্ছে। আমাকে দেখে হেসে উঠল একবার। ওর ভাঙা ভাঙা কালো দাঁতের হাসি আর অন্ধকারে ঢাকা চোখ জোড়া দেখে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। আমি পিছু সরে দাঁড়ালে পদ্ম বলল, নদীতে মাছ ধরলে, নৌকা চললে, পারানি দিলে না তো, সেটাই নিতে এলাম। পদ্মর কথা শুনে আমার ঝট করে মনে পড়ল মধু আমাকে নদীর জলে কিছু কড়ি আর 16 আনা ফেলে দিতে বলেছিল। আমি সেসব কিছুই করিনি। আমি দ্রুত ঘরে ফিরে এসে হাতে করে কড়ি আর পয়সা নিয়ে হাত বাড়ালাম পদ্মর দিকে। ও আঁচল পেতে সেসব নিয়ে বলল, বড্ড খিদে পেয়েছিল, তাই তোমার ঘরে একটু খেয়ে গেলাম। আচ্ছা পদ্ম, তুমি খোলা নদীতে নৌকার ওপরে বারবার আমাকে পেছন ফিরে তাকাতে বলছিলে কেন গো? মানুষের দৃষ্টি পড়লে আমরা জলের বন্দি দশা ছেড়ে ডাঙায় উঠবার শক্তি পাই। এখন থেকে আমি এই বনে বাঁধারে ঘুরে বেড়াবো। ফাঁকগুলা জলে আমি আর থাকছি না, এখন আসি। এরপর পদ্ম উঠোন ডিঙিয়ে আধারে পা ফেলে ফেলে মিলিয়ে গেল। বাকি রাতটুকু আমার আর ঘুম এলো না। ভয় করছিল এই ভেবে যে পদ্ম আমার ভিটে পর্যন্ত যখন এসে গেছে, ও বোধহয় আমার আর পিছু ছাড়বে না। খিদে পেলে রান্নাঘরে এসে বাটি ঘুটি নাড়বে। এরপর ভোর রাতের দিকে মধুর গলা পেলাম। উঠোনে দাঁড়িয়ে আমার নাম ধরে চেঁচামেচি করছে। বাইরে বেরিয়ে দেখি মধু উত্তেজিত ভাবে বলছে, কি করেছো হে ভুবন? কি করলাম আমি? রে বাবা, আড়তদার তোমার উপরে রেগে খাপ্পা। কেন? তুমি রাতের আধারে মাছ দেখিয়ে যা বেচেছ, দিনের আলো পড়তেই নাকি সব মাছ উদাও হয়ে ঝুড়ি ঝুড়ি কাঁটা পড়ে রয়েছে সেখানে। বলো কি? এ কি করে সম্ভব? তাই তো দেখে এলাম নিজের চোখে। আড়তদার লোকজন নিয়ে তোমার বাড়ি চড়াও হলো বলে ওর পয়সা ফেরত চাই। কিন্তু সে পয়সার অর্ধেক তো খরচ করে ফেলেছি। এতদিনের অভাবে সংসার এটা সেটা কিনতে গিয়ে তো সব উড়ে গেল। ভালো চাও তো কেটে পড়ো। পালিয়ে আর যাবো কোথায়? আসুক আড়তদার, তাকে বুঝিয়ে সব বলছি। কিন্তু জল জ্যান্ত মাছ কাঁটা হলো কি করে সেইটাই তো বুঝলাম না। আর একটা কথা মধু, ঘোলা নদী তো ভালো জায়গা নয়, এ কথা তুমি আমাকে আগে বলনি। সেখানে তো অশরীরীদের বাস। বললে বুঝি যেতে না? শোনো শোনো, যে ভয় তুমি পাচ্ছ তার কোনো দাম নেই। ওরা নদীতে তোমার খোলার পেছনে এসে কেবল বসে, তার জন্য মাছও তো দেয়।
ভয়কে একটুখানি জয় করতে পারলে যদি রোজগার হয় তাতে ক্ষতি কি? আর তুমি কি ভাবছো নদীতে না গেলে তোমার সঙ্গে ওদের দেখা হতো না? ওরা সব সময় সবার আশেপাশে থাকে, মানুষের ভিড়ে তারাও ঘুরে বেড়ায়, বুঝলে? এই যে আমাকে তুমি কি ভাবো? হ্যাঁ, মানুষ না ভূত? ওই দেখো কথা শুনে আবার ভয় পায়। বড্ড ভীতু তুমি ভুবন, বড্ড ভীতু। যাই হোক, বেশি ভাবতে যেও না। আমি এখন আসি। কথা শেষ করে মধু চলে গেল, কিন্তু মধুর শেষ কথাগুলো কানের মধ্যে ঝড়ের মতো আছড়ে পড়ল। এবার সত্যি তো মধু কি? না, আমার বোধহয় ভুল হচ্ছে। এসব কি ভাবছি আমি? নিজের মনেই এসব কথা ভেবে চললাম সারাদিন। এদিকে সমস্ত দিন অপেক্ষা করেও আড়তদার পয়সা চাইতে এলো না। কেন এলো না, এর উত্তর আমি অনেক পরে পেলাম। রাত্রিরে উঠোনে নেমেছি, অমনি দেখলাম পদ্ম ঘরের পেছনে নিম গাছ থেকে লাফ দিয়ে নেমে এলো আমার কাছে। তারপর বলল, কি গো, রোজগার এলো না কেন সে কথা ভাবছো? কিচ্ছু ভেবো না, আমি সব সামলে নিয়েছি। আমি ভাবলাম এ তো ভীষণ মুশকিলে পড়া গেল, পদ্ম তো আমার পিছু ছাড়ছে না। ওকে জিজ্ঞেস করলাম, মাছগুলো কাঁটা হলো কিভাবে? ওগুলো তুমিই খেয়েছিলে না? পদ্ম এর কোনো জবাব না দিয়ে হাসতে থাকলো। তারপর আমি মধুর ব্যাপারে ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মধুকে তুমি চেনো? হ্যাঁ, অনেক আগে থেকেই গোলা নদীতেই ওকে দেখেছি। পরের প্রশ্নটা করতে গিয়ে একবার ঠোক্কর খেলাম। আচ্ছা না, থাক। থামলে কেন? বলোই না, কি জানতে চাও? আচ্ছা, মধু মানুষ নাকি তোমার মতো? মধু আমার মতো রাত নামলে কি আসে নাকি দিনে? এরপর পদ্ম আধারে মিলিয়ে গেল। পদ্মর মধুর সম্পর্কে ইঙ্গিত আমি বুঝতে পারলাম, অর্থাৎ সেও মাছের লোভে ঘোলা নদীর পাঁক জলে ডুবে মরেছে। এরপর থেকে মধু আর না এলেও পদ্ম আমার পিছু ছাড়ছে না কর্তামশাই। রাত নামলেই আমার সারা ঘরে ঘুরঘুর করে, রান্না করা খাবার খেয়ে ফেলে। আমি এখন কোথায় যাই বলুন কর্তা? এ তো আশ্চর্য কথা শোনালে হে ভুবন। তোমার ঘরে ভূতনিতে বাসা বেঁধেছে? শুধু ঘরের মধ্যে বাসা নয় কর্তা, সে আমাকেও ছাড়তে চাইছে না। আমি আপত্তি করলে ভয়ঙ্করী হয়ে ওঠে সেই ভূতনি। এই নিয়ে দুদিন আগে রাত্রিবেলা তুমুল কাণ্ড ঘটাইছে। এই আমাকে কেমন জখম করেছে দেখুন, এই দেখুন। বলে ভুবন ওর পরনের ধুতিটা সামান্য তুলে ওর হাঁটুর কাছের ক্ষতটা দেখালো। সকলেই চোখ বড় বড় করে দেখল ওর হাঁটুর কাছের খানিকটা মাংস উধাও, যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে খুবলে তুলে নিয়েছে কেউ। পচন ধরা সেই ক্ষত থেকে রক্ত রস গড়িয়ে নামছে, কেমন একটা দুর্গন্ধ ছাড়ছে। যাদব বিস্ফারিত চোখ নিয়ে প্রশ্ন করল, এ তো অনেকখানি জখম গো। হ্যাঁ, হাকিম বৈদ্য কিছু দেখাওনি? আর বৈদ্য, শরীরের প্রতি আমার আর কোনো মায়া নেই যাদব দাদা। হ্যাঁ, এতখানি ক্ষত হলো কি করে? শয়তানটা কামড়ে মাংস তুলে খেয়েছে। সর্বনাশ, এ তো দেখছি একেবারে কাঁচা খেকো। কিন্তু এই ভয়ঙ্কর বিপদ আটকায় কিভাবে? মানুষ হলে না হয় বংশীকে পাঠিয়ে ধমকে ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করতাম, কিন্তু ভূত ভূত তাড়ায় কেমন করে বলো দেখি? কি ভরসাজ,
তোমার কাছে এর কোনো রাস্তা আছে? মাফ করবেন কর্তা, আমি তো পূজারি, গুণিন তো নই। তবে যেটুকু বুঝছি তাতে সংসার সুখ সম্পূর্ণভাবে ভোগ করার আগেই অপমৃত্যু ঘটেছে পদ্মর। মরবার আগে বড়ই কষ্ট পেয়েছে অভাগী, অর্থাৎ অতৃপ্ত আত্মার বাসনা পূরণের জন্যই ও ভুবনের পিছু নিয়েছে কর্তা। ভিটেতে গিন্নি পুত্রকে ফিরিয়ে এনে বেশ ঘটা করে রক্ষাকালী পুজোর আয়োজন করে একবার চেষ্টা করে দেখা যেতে পারে, এতে যদি অপশক্তির বিলোপ হয়। বেশ, তুমি এখন এসো ভুবন। তোমার ক্ষতটার এক্ষুনি চিকিৎসার প্রয়োজন। যাওয়ার পথে গিরি কবরেজকে অবশ্যই দেখাবে, ভুলো না। আর আগামী অমাবস্যায় তাহলে ভরচাষ তোমার ভিটে যাবে, তারপর সেই ভূতনির ব্যবস্থা হবে। আমার মতে বলে কয়েকটা দিন তুমি তোমার বাড়িতে না থেকে চণ্ডী মণ্ডপেই থেকে যাও। আশা করি মন্দিরে ওর প্রবেশের সাহস থাকবে না। তোমার সাবধানে থাকাই ভালো। আর যদি নেহাতি পিছু না ছাড়ে তবে অমাবস্যা আসা পর্যন্ত ওর কথা মতোই চলার চেষ্টা করো। বাকিটা ভরচাষ দেখে নেবে। কি বলো ভরচাষ? আগে আপনি যথার্থই বলেছেন কর্তা। আজ আমি আসি কর্তা। বলে উঠে চলে গেল। ও চলে যাওয়ার পর উপস্থিত সকলের মধ্যেই ভুবনের বলা কাহিনী নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক সেই সময় টোল পণ্ডিত বিধুশেখর আচার্য বৈঠকখানায় প্রবেশ করলেন। ওনাকে আসতে দেখে শশী মুখুজ্জে বলে উঠলেন, আরে পণ্ডিত মশাই, আসুন আসুন, আসন গ্রহণ করুন। তা আজ আসতে অনেক দেরি হলো যে? আর বলবেন না জমিদার মশাই, সন্ধ্যা আহ্নিক সেরে এখানে আসবো বলে সবেমাত্র পথে বেরিয়েছি। এমন সময় পথে লোক মুখে খবর পেলাম ভুবন হালদার সে নাকি মারা গেছে। অমন জোয়ান ছেলে মারা পড়ল শুনে খুব কষ্ট হলো। এরপর ওর বাড়ি পৌঁছে দেখি ঘরের মেঝেতে ঘাড় ভেঙে মরে কাঠ হয়ে পড়ে আছে। হাঁটুর কাছে বিরাট বড় ঘা। দেহের যা অবস্থা তাতে দিন দুই আগের মরা বলেই মনে হলো। আর গ্রামের লোকগুলোরও কাজ নেই, সব অশিক্ষিত মূর্খের দল। রটিয়ে বেড়াচ্ছে ভুবনকে নাকি মেছো ভূতে মেরেছে। রাতের বেলায় নাকি ঘোলা নদীতে মাছ ধরতে গেছিল, সেখান থেকেই নাকি ভূতে ওর পিছু নিয়েছে। আচ্ছা জমিদার মশাই, আপনি বলুন এসব কি সম্ভব? বিধুশেখর আচার্যের কথা শেষ হতেই জমিদার শশী মুখুজ্জের হাত থেকে গড়গড়ার পাইপটা পড়ে গেল। ওনার চোয়াল নিচের দিকে ঝুলে রয়েছে, চোখ অক্ষি গোলক থেকে ঠেলে বাইরে বেরিয়ে এসেছে। যাদব চোখ বন্ধ করে থরথর করে কাঁপছে। ক্ষীরোদ ভট্টাচার্য এক মনে রাম নাম জপে চলেছে। শশী মুখুজ্জে আতঙ্কগ্রস্তের মতো বললেন, তোমার ইষ্ট নাম জপে কোনো কাজ হলো না ভরচাষ?